নরেন্দ্র মোদী অলরেডি ধরা খেয়ে গেছে। সারা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে পার্টিকুলার আমি ছোট্ট করে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, যেগুলো মূলত হচ্ছে ইন্ডিয়ান ছাত্র আন্দোলন কেন্দ্রিক এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক। খুব শর্ট আকারে বোঝানোর চেষ্টা করব। ছাত্র আন্দোলনের যে মূল পয়েন্ট অফ ভিউ ছিল যে ধর্মেন্দ্র প্রধানের রিজাইন এবং ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে রিফর্ম করা, সেটা অলরেডি তারা অ্যাচিভ করেছে এবং ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছে। এর পেছনে মূলত গতকালকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যেমন হচ্ছে গত বৃহস্পতিবারে ছাত্রদের কাছে আজকের দিন পর্যন্ত দুপুর পর্যন্ত তারা সময় চেয়েছিল গভর্নমেন্ট, এবং সেই অনুযায়ী আজকে দুপুরে সত্যি ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছেন এবং রেজিগনেশন লেটার যখন পাবলিকলি পাবলিশড হয় তখন হচ্ছে ছাত্ররা আনন্দে ফেটে পড়ে এবং তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্ট অ্যান্ড ডিমান্ড অ্যাচিভড হয়ে গেছে এবং তিনি রিজাইন করেছেন। সো প্রথম পয়েন্ট তাদের অ্যাচিভড হয়েছে। আরও দুইটা পয়েন্ট তাদের মধ্যে ছিল, যার প্রথমটা হচ্ছে যেসব ছাত্ররা সুইসাইড করেছে নিট পেপার লিকের কারণে, সেই সব ছাত্রদের 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু স্টেট গভর্নমেন্ট সরাসরিভাবে নিশ্চিত করেছে যে তারা ম্যাক্সিমাম লেভেল অফ স্টেট থেকে তাদেরকে হেল্প করবে অথবা তাদের কম্পনসেশন দেওয়ার ব্যবস্থা করবে। সো সেটা কত হতে পারে? যেমন বাংলাদেশে কোনো ধরনের রোড অ্যাক্সিডেন্ট হলে 20-25 হাজার টাকা দেওয়া হয়। সো ইন্ডিয়াতে কি ধরনের হয় সেটা আসলে আমি ঠিক সেভাবে জানি না, তবে 1 কোটি টাকা যে তারা পাচ্ছে না এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। যখন স্টেট তার ম্যাক্সিমাম লেভেল অফ রেডিনেসের কথা বলেছে তখন সেটা কমবে। অ্যান্ড দেন হচ্ছে তৃতীয় যে পয়েন্ট ছিল যে ছাত্রদের নামে যত ধরনের এফআইআর ছিল অথবা যত ধরনের কেস এস্টাবলিশ করা হয়েছে সেগুলো রিমুভ করা। সো আলটিমেটলি সেটাও এখনো তাদের অ্যাচিভড হয় নাই। বাট ছাত্ররা প্রথম এজেন্ডা শিফট হওয়ার পর তারা মূলত হচ্ছে তাদের সারা দেশ জুড়ে যে কর্মসূচি ছিল সেটা আলটিমেটলি উইথড্র করেছে এবং সব ধরনের প্রোটেস্ট তারা উইথড্র করে নিয়েছে। দ্যাট মিনস হচ্ছে ছাত্রদেরকে থামানোর জন্য মোদী গভর্নমেন্টের যে চালাকির প্রয়োজন ছিল সেটা তারা প্রথম ধাপে অ্যাটলিস্ট এক্সিকিউট করেছে এবং ছাত্রদেরকে থামাতে পেরেছে অ্যান্ড দেশকে শান্ত করতে পেরেছে। অ্যান্ড মোদী গভর্নমেন্ট মূলত এই মুহূর্তে সরকার চালানোর ক্ষেত্রে বেশ মনোযোগ দিতে পারবে। এবার আসেন রিস্কের পার্টটা কি এখানে তৈরি হয়। ছাত্রদের সাথে যে আচরণ বা যেভাবে ছাত্রদেরকে পেটানো হয়েছে অথবা তাদের দাবির এগেনস্টে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা অথবা তাদের দাবিকে না মানার যে একটা মুভমেন্ট গভর্নমেন্ট নিয়েছিল লাস্ট 1 মাস ধরে, সেখানে এটা ক্লিয়ারলি প্রমাণ করেছে যে স্টুডেন্টদের আন্দোলনকে গভর্নমেন্ট সত্যিকার অর্থে সেভাবে প্রাধান্য দেয় না, এবং এটাকে প্রমাণ করেছে তারা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে। এবার ছাত্ররা যে মেনে গেল প্রথম একটা দাবিতেই, সেটা ক্লিয়ার করে যে আগামী দিনগুলোতে মোদী গভর্নমেন্ট যদি কোনো ইউটার্ন করে ছাত্ররা আগের মতো আর মাঠ গুছাতে পারবে না এবং একইভাবে আন্দোলন করাও সম্ভব হবে না এবং ছাত্ররা ভিকটিম হবে। আবার ভিকটিমরা কিভাবে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মূলত ভিকটিম হওয়ার অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে। ছাত্র আন্দোলনের নামে তারা কোনো ছাত্রকে কখনোই গ্রেপ্তার করবে না, এটা ক্লিয়ার, কিন্তু তাদেরকে অন্যান্য মামলায় এবার ফাঁসানো হবে, এমন অলরেডি শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যেসব ছাত্রদের অলরেডি গ্রেপ্তার করা হয়েছে অথবা তাদেরকে বিভিন্নভাবে ধরা হয়েছে, তাদেরকে টেরোরিস্ট চার্জ করা হয়েছে অথবা গুন্ডাগিরির চার্জ করা হয়েছে। নোট ছাত্র আন্দোলনে যোগদানের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই ধরনের অন্তত শত স্টুডেন্ট রয়েছে দিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত অসংখ্য এরিয়াতে। ইভেন ফ্রেশ নিউজ হচ্ছে আসামের 3টে স্টুডেন্টকে গ্রেপ্তার করেছে যাদের বয়স এভারেজে 22 থেকে 24, যারা মূলত এই আন্দোলন প্রেক্ষাপটে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন আন্দোলন কিভাবে তারা চালিয়ে নেবে সেটা নিয়ে ডিসকাস করার জন্য। সো সেই দৃশ্যতে সেই 3টা ছাত্রকে গ্রেপ্তার করেছে এবং 3জনই মুসলিম। শুভেন্দু অধিকারী এবং আসামের সিএম সরাসরি বলেছে তাদেরকে এমন ধরনের শাস্তি দেওয়া হবে যেন নেক্সট 3 জেনারেশন আর কোনোদিন কোনো ধরনের প্রোটেস্ট বা আন্দোলন বা কোনো কিছু করার জন্য তারা চেষ্টাও না করে। দ্যাট মিনস হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, হতে পারে লাইফ দিয়েও দিতে পারে, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। অ্যান্ড স্পিচ অফ ক্যাক তারা এটা বারবার করে দেখিয়েছে। সো মুসলিম নিধনের নামটা বা ছাত্র আন্দোলনের নামে মুসলিমদের নিধন এখন ঘরে ঘরে হবে। অ্যান্ড ছাত্ররা যারা হচ্ছে হেভিলি ইনভলভ ছিল লাইক অভিজিৎ অথবা হচ্ছে সৌরভ, এই ধরনের যত ধরনের নাম ছিল ফ্রন্টলাইন স্টুডেন্ট যারা ছিল, যারা মূলত আন্দোলন অর্গানাইজ করেছে, তাদের কখনোই কোনো কিছু হবে না, কারণ তাদের একটা প্রিভিলেজ আছে যে তারা হিন্দু এবং তারা হচ্ছে বিগ পার্টিগুলোর সাথে এখন লিঙ্কিং করার সুযোগ পাবে অ্যান্ড তাদের উপর সবার চোখ থাকবে। কিন্তু ভুক্তভোগী হবে মূলত হচ্ছে সবচেয়ে বেশি যারা আমজনতা রাস্তায় নেমেছে, যাদের আধার কার্ড সরাসরি পুলিশ ট্র্যাক করতে পেরেছে, যাদের ফেস রিকগনাইজ করতে পেরেছে এবং যাদেরকে বিভিন্নভাবে সরকার ট্র্যাক করতে পেরেছে, যারা আন্দোলনে গিয়েছিল, তাদেরকে এখন ধরে তাদেরকে টার্গেট করা হবে। এটা বাংলাদেশেও হতো যদি হাসিনা সরকার টিকে যেতে পারতো। হাসিনা সরকার না টিকার পরও আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ভুক্তভোগী হয়েছে কজ অফ আমাদের ব্যুরোক্রেসিতে হাসিনার পাপেট এখনো বলবৎ রয়েছে। ঠিক একইভাবে ইন্ডিয়া যেহেতু গভর্নমেন্ট টিকে গেছে, ছাত্ররা মেনে গেছে এবং গভর্নমেন্ট সাস্টেইন করার রাস্তা তৈরি হয়েছে, এখন যত ধরনের ছাত্ররা আন্দোলনে যোগ দিয়েছিল তাদের জন্য একটা কাল বৈশাখী ঝড় আসতে শুরু করেছে এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পাবেন। ছাত্ররা যারা আছে আন্দোলন জয়েন করেছিল তাদের বড় একটা অংশকে এখন স্পেসিফিক্যালি টার্গেট করা হচ্ছে এবং হবে। উদাহরণস্বরূপ মুম্বাইয়ের যে ছাত্র ছিল জুনায়েদের
সহজ কথা, তিনি মূলত চ্যারিটি করেছিলেন। এই আন্দোলনে যারা যোগ দিয়েছে তাদেরকে তিনি খাবার, পানি, অন্যান্য ইস্যুস দিয়ে হেল্প করেছিলেন। এবং জুনায়েদের বাড়িতে গিয়ে তার বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুনায়েদ তখন আন্দোলনে ছিলেন এবং এই অবস্থায় তিনি তার গ্রামে ফিরে যাননি। এবং সেখান থেকেও যখন সে ফিরে যায়নি, তখন তার বোনের শ্বশুর বাড়িতে গিয়ে বোনকে তুলে নেওয়া হয়েছে, বোনের শ্বশুরকে তুলে নেওয়া হয়েছে, জাস্ট শুধুমাত্র তাকে চাপ দেওয়ার জন্য যেন সে আন্দোলন থেকে সরে যায় এবং আন্দোলনে হেল্প না করে। ঠিক এই জিনিসটা এখন মুম্বাই থেকে শুরু করে এন্টায়ার কলকাতা, দিল্লি, সব জায়গায় সব স্টুডেন্টের যারা মেইন ফিগার ছিল, যারা সামনে ফ্রন্ট লাইনের ফিগার এবং বিভিন্নভাবে ফ্রন্ট লাইনকে হেল্প করেছে, তাদেরকে টর্চার করা হবে। চার্জ জানা হবে নট প্রোটেস্ট, চার্জ জানা হবে টেরোরিজম অ্যাক্ট, চার্জ জানা হবে স্টেট পলিসি ভায়োলেশন, অথবা এই ধরনের অনেক কিছু দিয়ে করতে পারে। একই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট গিয়েছে বা যতগুলো তথ্য জমা পড়েছে, তাদের ইউনিয়ন গভর্নমেন্টগুলো বিভিন্ন জায়গা থেকে মুসলিম রিলেটিভ বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারকে ডেমোলিস্ট করার জন্য রিকোয়েস্ট করেছে, যার মধ্যে মুম্বাইয়ের একটা ইউনিভার্সিটি রয়েছে, দিল্লির একটা ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটি 38টা বিল্ডিং ডিস্ট্রয়েড করার জন্য তারা রিকোয়েস্ট করেছে আউট অফ 40 ইউনিভার্সিটি বিল্ডিং। হোয়াই? বিকজ অফ ইউনিভার্সিটি সত্যিকার অর্থেই মূলত বিভিন্ন ক্ষেত্রে তারা মনে করে মুসলিমদের জন্য হেল্প করে যাচ্ছে। সো এখন রিলিজিয়াস দাঙ্গাটা এখানে আরো বেশি পোলারাইজ করার চেষ্টা করা হবে, তবে এটা সূক্ষ্মভাবে করা হবে যেন কোনো ধরনের হিন্দু মুসলিম দাঙ্গার প্রাদুর্ভাব তৈরি না হতে পারে। এন্ড যতটুকু এখন পর্যন্ত এই মুভমেন্টে বোঝা গেছে যে মোদি গভর্নমেন্টের উপর মানুষের যে নাখোশ তৈরি হয়েছে সেটা দীর্ঘ হয়েছে এবং এটা আরো দীর্ঘ হতে শুরু করবে। এবার আসেন এই আন্দোলনকে কেন্দ্র করে যেসব অ্যাকশন গভর্নমেন্ট নিয়েছে সেগুলোতে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আন্দোলনে ব্যবহৃত ছাত্রদের উপর মূলত ওয়াটার ক্যানন ব্যবহার না করে কেন লাঠিচার্জ করা হয়েছিল, এই মানে নির্দেশ তাদেরকে কে দিয়েছিল, এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে সিভিল সোসাইটি থেকে শুরু করে ইভেন সাংবাদিকদের বিভিন্ন কলামে এটা উঠে এসেছে যে কেন এটা করা হয়েছিল এবং লাঠিতে পিন ব্যবহার করে ছাত্রদেরকে পেটানো হয়েছিল, যে পিনের আঘাতে ছাত্রদের শরীর ক্ষতবিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই নির্দেশ তাদেরকে কে দিয়েছিল এবং ছাত্রদের উপর গান প্যালেট ব্যবহার করার অনুমতি কে দিয়েছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আসেনি। সো এটা নিয়ে সিভিল সোসাইটি থেকে শুরু করে অলমোস্ট অল পয়েন্টে বেশ আলোচনা চলছে কারা এই সিদ্ধান্ত দিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হোম মিনিস্ট্রি পার্ট। হোম মিনিস্ট্রির কাছে অলরেডি প্রশ্ন করা হয়েছে, বাট কোনো উত্তর নেই। হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহর মতো একটা গুন্ডা। সো ক্লিয়ারলি আলটিমেটলি হচ্ছে এখানে বেশ অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে যে কারা এটা করেছিল। এবার আন্দোলনে ফরেন লিঙ্কেজের ব্যাপারে গভর্নমেন্টের যে স্পোক্স পারসন রয়েছেন তারা ক্লিয়ারলি বলেছেন যে তারা এখন পর্যন্ত কোনো এভিডেন্স পাননি। দ্যাট মিনস হচ্ছে গভর্নমেন্ট স্বীকার করে নিচ্ছে যে তারা কোনো এভিডেন্স পাননি, কিন্তু অনেক কিছু আলামত রয়েছে যেগুলোর আসলে লিঙ্কিং সম্পর্কে গভর্নমেন্ট এখনো ডিটেলস তথ্য তাদের কাছে নেই, এটা ক্লিয়ার করেছে। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, আন্দোলন সূত্রপাত হওয়ার পর এটা পার্লামেন্টের দিকে মুভ করবে, এটা ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট কিভাবে জানতো এবং কিভাবে তারা আন্দোলন শুরু হওয়ার আগে একটা ওয়ার্নিং জারি করেছিল। এটা প্রশ্নের উত্তর বা প্রশ্নের কারণটা এরকম যে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট কি আগে থেকেই জানতো আন্দোলন পার্লামেন্টের দিকে যাচ্ছে, এবং এই প্রশ্ন প্রথম। দ্বিতীয়ত, আন্দোলন শুরু হওয়ার পরই ইউনাইটেড স্টেট একটা স্টেট ওয়ার্নিং জারি করেছে যে ইন্ডিয়াতে তাদের কিষানদের একটা মুভমেন্ট হবে, যেটা নিয়ে সতর্ক করেছিল আমেরিকান সিটিজেনদেরকে। সো আমেরিকান গভর্নমেন্ট কিভাবে জানে একটা কিষান মুভমেন্ট হবে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না? দ্যাট মিনস হচ্ছে দুদিক থেকে এরর। আমেরিকার দিক থেকে আমেরিকা কিভাবে জানতো, আমেরিকা কেন এটা কোলাবোরেট করেনি, আর যদি আমেরিকা কোলাবোরেট না করে তাহলে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি এবং ইন্ডিয়ান ইন্টেলিজেন্সে ডেফিনেটলি ফেলিওর আছে। সো এই ধরনের অনেকগুলো কোশ্চেন্স রয়েছে। আমি যেমনটা শুরুতেই অনেক ভিডিওতে বারবার বলেছি, পৃথিবীর যে প্রান্তে যে কোনো ধরনের আন্দোলন হয় আপনি প্রত্যেকটার ক্ষেত্রে খুঁজে পাবেন আমেরিকার একটা লিঙ্কেজ রয়েছেই। রিজন, আমেরিকার সিস্টেমটা তারা এভাবে ডেভেলপ করেছে যে দুনিয়ার যত ধরনের অর্গানাইজেশন রয়েছে, হিউম্যান রাইটস থেকে শুরু করে নন হিউম্যান রাইটস, সব জায়গায় তারা ফান্ডিং করে। এখন যখন যে কোনো জায়গায় কোথাও কোনো আন্দোলন হয় আপনি ক্লিয়ারলি খুঁজে পাবেন আমেরিকান ফান্ডিং ওই অর্গানাইজেশনগুলোতে আছে। আর অর্গানাইজেশনগুলো সরাসরি আন্দোলনকে পেছন থেকে হেল্প করে, চ্যারিটির নামে, অমুক নামে, তমুক নামে, হিউম্যান রাইটস নামে। সো আমেরিকান ইনভলভমেন্ট না থাকার কথা আমি অস্বীকার করার কোনো অপশন নেই। ইভেন এটা যদি বাংলাদেশে হয় সেম জিনিসই ঘটেছে। এবার আসেন, দ্যাট মিনস হচ্ছে ইন্ডিয়ান যে স্টুডেন্টদের মুভমেন্ট রয়েছে সেটা কাইন্ড অফ আপনি সাকসেস বলতে পারেন। তারা প্রথমার্ধে তাদের একটা অধিকার আদায় করে নিতে পেরেছে। এটা আমাদের 2018 সালে আন্দোলনের মতোই আমি বলবো, কারণ আমাদের 2018 সালে আন্দোলন যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন কোটার ব্যাপারে কিন্তু শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে কোটা রিমুভ করা হয়েছে এবং ক্লিয়ারলি কোটা বাতিল করা হয়েছে। কিন্তু কয়েক মাস পর মূলত হচ্ছে সংসদের থ্রুতে নয় বরং হাইকোর্টের থ্রুতে সেই কোটাকে আবার পুনর্বহাল করা হয়েছে। দ্যাট মিনস ছাত্রদেরকে ডাইরেক্টলি একটা আঙ্গুল দেখিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এবার আসেন ইন্ডিয়াতে সেম জিনিসটা হয় কিনা আগামী দিনগুলোতে, যে একজন মিনিস্টারের রিজাইন তো হয়েছে, ছাত্রদের বাকি দাবি দেওয়া শুধুমাত্র মিনিস্টারের রিজাইন না বরং এডুকেশন সিস্টেমকে রিফর্ম করা। সেই সিস্টেম এখন পর্যন্ত রিফর্ম হয়নি এবং যাকে এই মুহূর্তে নিয়োগ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন প্রহ্লাদ যোশী, যিনি আগামী দিনের
এডুকেশন মিনিস্টার। সো দেখা যাক তার কার্যক্রম এবং যেসব কমিটমেন্ট গভর্নমেন্ট করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাতে বোঝা যাবে যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম কতটা ডেভেলপড হয় এবং কতটা স্টেবল হতে পারে ইন্ডিয়ান অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে। বাট অনেকগুলো পজিটিভ সাইড আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের স্টুডেন্টদের উপর মেরে ফেলার মতো কোনো অ্যাটেম্প্ট নেয়নি, যায় লাইক আমাদের এখানে AK-47 7.6mm ব্যবহার করা হয়েছে, স্নাইপিং রাইফেল ব্যবহার করা হয়েছে যেখানে স্টুডেন্টদেরকে স্পেসিফিক টার্গেট করা হয়েছে, অ্যান্ড হেলিকপ্টার থেকে বুলেট ছোড়া হয়েছে, এই ধরনের অনেক কিছু, এবং ঘুমের মতো ঘটনা ঘটেছে, আমাদের ছাত্র নেতাদেরকে ঘুম করে ফেলেছে। এইসব ঘটনা ইন্ডিয়াতে ঘটেনি। ইন্ডিয়াতে যেটা ঘটেছে সেটা হচ্ছে সরাসরি স্টুডেন্টদের উপর লাঠিচার্জ করা হয়েছে, ওয়াটার ক্যানন কিছু অংশে ব্যবহার করা হয়েছে, সব জায়গায় ব্যবহার করা হয়নি, অ্যান্ড ব্রুটুয়াল যতটুকু ইন্ডিয়ার ভাষায় বলা যায় সেটা হচ্ছে গান প্যালেট ব্যবহার করা হয়েছে, যেটাতে অ্যাকচুয়ালি মানুষের মৃত্যু হয় না, বরং ক্যাজুয়ালিটির বাইরে গিয়ে বরং বেশিরভাগ আপনি আহত হবেন। সো সেটা হয়েছে। সো আমাদের আর তাদের আন্দোলনের মধ্যে ব্যবধানটা হচ্ছে মূলত ব্রুটুয়ালিটি। গভর্নমেন্ট ব্রুটুয়ালিটি সেখানে তত বেশি হয় নাই, কিন্তু তারা তার চেয়ে বেশি মনে হচ্ছে যে তারা আঘাত পেয়েছে। আর আমাদের এখানে প্রতিদিন হত্যা হয়েছে, 14 থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো লাশ আমাদের এখানে পড়েছে। এটা হচ্ছে জাস্ট বেসিক ব্যবধান যে ইন্ডিয়ান প্রোটেস্ট আর বাংলাদেশ প্রোটেস্ট। বাংলাদেশের ট্রু রেভলিউশনারি একটা প্রোটেস্ট হয়েছে ইন্ডিয়াতে, আমি এখনো বলবো না এটা ট্রু রেভলিউশনারি প্রোটেস্ট, বাট অ্যাজ এ প্রোটেস্ট এটা মূলত ইন্ডিয়ান ইউথ সোসাইটিকে একটা জাগ্রত অবস্থা তৈরি করেছে, তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠার যে ভাব তৈরি হওয়া সম্ভব এবং আগামী দিনগুলোতে একটা রেভলিউশনারি মুভমেন্ট তৈরি করার জন্য যে রক্ত গরম করার রাস্তা তৈরি করা দরকার সেটা তারা করতে পেরেছে। এবার আসেন মধ্যপ্রাচ্যে, আমি সেম ভিডিওতে শেষ করে দিচ্ছি কারণ এর চেয়ে বড় করার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে মূলত কোনো পরিবর্তন আসেনি, জাস্ট একটাই পরিবর্তন, গতকালকে রাতে ইউএসএ কোনো ধরনের অ্যাটাক ইরানে করেনি। লাস্ট 2 সপ্তাহে এটা প্রথমবার যে ইউএসএ ইরানের উপর কোনো অ্যাটাক করেনি, বাট ইরান গতকালকেও মূলত বাহরাইন, কুয়েতে অ্যাটাক করেছে এবং জর্ডানে অ্যাটাক করেছে। অ্যান্ড কিছুক্ষণ আগের কথা, হুতি এবং সৌদি আরবের মধ্যে অ্যাটাক চলছে। গতকাল রাতে হুতির হুদাইদা পোর্ট, মানে ইয়েমেনের হুদাইদা এয়ারপোর্টে তারা অ্যাটাক করেছে, এবং হুতি ইন রিটালিয়েশন আজকে আরামকোর ফ্যাসিলিটিসে অ্যাটাক করেছে এবং সৌদি আরবের এয়ারপোর্টে অ্যাটাক করেছে। অ্যান্ড দেন এটা রিটালিয়েট এখন মূলত হচ্ছে রিজনাল ওয়ারের দিকে কনফ্লিক্ট ধাবিত হচ্ছে, যেখানে আমেরিকা ধীরে ধীরে নীরব হচ্ছে, ইসরায়েল অলরেডি নীরব লাস্ট 2 সপ্তাহ থেকে, এবার নিজেরা যুদ্ধ করেন। ইরান মূলত আমেরিকার সাথে কোনো শর্ত, কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের নেগোসিয়েশন আরো একবার প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব, ইরাক এবং হচ্ছে কাতারকে, সাথে পাকিস্তানকে তারা এই মেসেজ দিয়েছে যে তারা তাদের স্টেটের হাইয়েস্ট রেসপেক্ট না পাওয়া পর্যন্ত তারা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না। অ্যান্ড রিপোর্ট এটা বলছে যে ইরান অ্যাকচুয়ালি অপেক্ষা করে যাচ্ছে মিড অফ অগস্টের জন্য। রিজন হচ্ছে মিড অফ অগস্ট পর্যন্ত যদি এভাবে কন্টিনিউ করতে পারে নেভাল ব্লকেজ এবং ইকোনমিক্যাল পেইন, তাহলে আমেরিকার যে স্ট্র্যাটেজিক রিজার্ভ রয়েছে সেটা 311 বিলিয়ন ব্যারেলে রয়েছে এই মুহূর্তে, সেটা হয়তো 200-150 বিলিয়ন ডলারে নেমে আসতে পারে, আর মিলিয়ন ব্যারেলে নেমে আসতে পারে। আর যদি স্ট্যাটিক রিজার্ভ সেই পরিমাণ নেমে আসতে পারে, অলরেডি এখন 1984 থেকে আজকের দিন এটা হচ্ছে সর্বনিম্ন লেভেলে রয়েছে, তার চেয়ে বেশি নিংড়ানো অবস্থায়, তার চেয়ে বেশি খালি যদি করে দিতে পারে, তাহলে আমেরিকার ইকোনমিতে মূলত তেলের বাজার গিয়ে ঠেকবে পার ব্যারেল $124 কাছাকাছি, যেটা ডোনাল্ড ট্রাম্পের রিজাইন করতে হবে না, তাকে লাথি দিয়ে এমনি মানুষ বের করে দিবে, অবস্থানটা এমন হবে। সো ইরান মূলত সেটার জন্য অপেক্ষা করে যাচ্ছে। অ্যান্ড ইরান স্ট্রংলি প্রমিস করেছে যদি এভাবে তাদের উপর অ্যাটাক চলতে থাকে তারা ভয়ঙ্কর লেভেলের অ্যাগ্রেশন নেবে এবং ভয়ঙ্কর ধরনের রিটালিয়েশন করবে, উইথ আমেরিকান সয়েল পর্যন্ত হয়তো বা হয়ে যেতে পারে। অ্যান্ড তারা ইউকেকেও গত পরশুদিন একটা বড় ধরনের ধমকি দিয়েছে, তাদের এখানেও অ্যাটাক করতে পারে, ইরানের সেই ক্যাপাসিটি আছে। সো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলে ঠিক খুব বেশি পরিবর্তন হয়েছে আমি এটা বলবো না, বাট পরিবর্তনের দিকে যাচ্ছে, সেটা ভিন্ন অ্যাঙ্গেলে। ওয়ারটা এখন নিজেদের উপর চাপিয়ে দিয়ে আমেরিকা এখান থেকে পালানোর চেষ্টা করে যাচ্ছে, অ্যান্ড ইসরায়েল অলরেডি নীরব। বাংলাদেশ থেকেও নাকি ইন্ডিয়ায় খাবার পার্সেল পাঠানো হচ্ছে। কলকাতায় যে নতুন স্লোগানগুলো দিতেছে এগুলো শুনছেন? আজকের নতুন স্লোগান পুরো ভাইরাল। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে বাংলাদেশ থেকে খাবার পার্সেল করে পাঠাচ্ছে যারা প্রোটেস্ট করতেছে রাস্তায় স্টুডেন্টের জন্য। তো ওদের প্রোটেস্ট করার সিস্টেমটা টোটালি একেবারে বাংলাদেশের মতো হচ্ছে, ডুপ্লিকেট কপি বলতে পারেন। মানে অবস্থা খুবই খারাপ ইন্ডিয়ার। লেটস সি কি হয়। বাংলাদেশের যে জুলাই আন্দোলন হয়েছিল ওই সময় তো আপনারা দেখছিলেন যে পুলিশটা স্টুডেন্টের উপরে এভাবে হামলা করছে, দেখে পুলিশের অবস্থাটা কি করছিল। তো এখনো কিন্তু ভারতে এই জিনিসটা করতেছে, মানুষজন স্টুডেন্টদের উপরে প্রচুর পরিমাণে হামলা করতেছে পুলিশরা, খুব বাজেভাবে পুলিশরা মারতেছে, ছেলে মেয়ে সব কাউরে মানতেছে না, ধুমায় পিটাইতেছে। আর এই স্টুডেন্টদের ব্যাপারে তো কিছু বলার না, প্রত্যেকটা জিনিস এনজয় করতেছে, কোনো কিছুতে আসলে সিরিয়াস না। মানে কি বলবো, ওরা আন্দোলন করতেছে তাও সিরিয়াস না, বাট ওদের কথা হচ্ছে যে আমরা যে জন্য রাস্তায় নামছি সেটা আমরা সাকসেস করেই ছাড়বো। সো এটাই হচ্ছে জিনজেট। বাট পুলিশের ভিতরে তো বিবেক আছে, এদেরকে মনে হয় সরকারি পক্ষ থেকে চাপে রাখা হয় দেখে কাজগুলো তাদেরকে করতে হয়। বাট যেহেতু বিবেক আছে সেক্ষেত্রে দেখানোর জন্য করতে পারেন। একটা পুলিশ নাকি একজনকে বলতেছে কানে কানে যেভাবেই হোক মোদী সরকারকে হটাও, এটাও অ্যাকচুয়ালি ভালোই লাগছে। সো মনে হয় স্ট্রে করতে পারবে না, বাট আমরা বাংলাদেশিরা আপনাদের সাথে আছি, চালিয়ে যান। জয় শ্রীরাম। শেষমেশ ধর্মেন্দ্র প্রধানজি ইস্তিফাটা দিয়েই দিলেন, কি করবেন উনিও। তা
ওনার ইস্তিফার জন্যই তো সিজেপির ডিমান্ডটা ছিল, তাই তো? এবার দেখা যাক এই যে উৎপাতটা করছে এই আরশোলাগুলো, এটা কখন শেষ করে এরা, সেটাই দেখার। এটা তো হলো এক সাইড। আমি এই কদিন ধরে এই যে উৎপাতটা চলছে, এই উৎপাতের মধ্যে বেশ কিছু মামনিদেরকে দেখলাম, এরা আরো বেশি উৎপাতী এই মামনিগুলো। তার মধ্যে এক মামনি এত বিরক্তিকর, এইভাবে সামনে ক্যামেরা ধরে পেছন থেকে ইন্ডিয়ান আর্মি আসছে দেখে তাদেরকে নোংরা ভাষায় কথা বলছে। ওই একটা ওয়ার্ড বেরিয়েছে না, এফ দিয়ে, সেটা বলে অফ ইন্ডিয়ান আর্মি বলছে। তা সেই মামনির জন্য আমার এত খারাপ লাগছে, মায়া দয়া মমতা কিচ্ছু হচ্ছে না। আমি একটা জিনিসই বলবো, সে হিসেব মতন যদি ধরি, সে আমার মেয়ের বয়সী হয়ে যাবে। মানে আমি যদি বয়সের হিসেবে আসি, আমার সন্তানের হিসেবেই হয়ে যাবে, কিন্তু তার জন্য তাও মায়া দয়া আসছে না, তার কথার জন্যই। তা সেই মামুনি কিংবা ওই মামনির বিচারধারার মতন যারা যারা আছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমরা এসি ঘরে বড় হয়েছো নাকি? আমার তো এটাই মনে হচ্ছে। আর রোজ থালা ভরে ভালো ভালো খাবার খাচ্ছ, নিজের মন মর্জির মতন ড্রেস পরছো, ভারতের যে কোনায় গিয়ে আনন্দ করার, ফুর্তি করার, ঘুরতে যাওয়ার, মজা করার, গল্প করার করছো, তাই তো? এটা কি হিসেবে করছো? কারণ বর্ডারে এই ইন্ডিয়ান আর্মি আছে বলেই করতে পারছো। ভেবো না যে তুমি তোমার মন মর্জিতে করতে পারছো। যদি একবার বর্ডার থেকে ওরকম ওদেরকে সরিয়ে দেওয়া হয় না, সর্বস্ব শেষ হয়ে যাবে ভারতের। বুঝেছো কি? আর এই যে আমাদের ইন্ডিয়ান আর্মিরা, ওরা যেভাবে মানে শীত গ্রীষ্ম বর্ষা 12টা মাস ঝড় বৃষ্টি রোদ এইভাবে তেতে পুড়ে ভিজে ওরা যেভাবে ডিউটি দেয় না, তোমাদের ধারণার বাইরে। তোমরা তো লালি লিপস্টিক মেখে নিজেকে সাজিয়ে গুছিয়ে ঘুরে বেড়াচ্ছ, ওদের সাজ দেখেছো ইন্ডিয়ান আর্মিদের? ওখানে তো ছেলে মেয়ে উভয় পক্ষ কি সুন্দর ডিউটি করে, সেটা ভেবে দেখেছো একবারও যে এইভাবে তোমরা ইন্ডিয়ান আর্মিকে যাতাভাবে কথা বলছো? ওরা তো নিজের বাড়িতে ওদের বাবা মা বউ বাচ্চা দিদি ভাই বোন সবাই থাকে, ওরাও তো পারতো সংসার করতে, বাড়িতে বসে থাকতে, কোনো একটা ছোটখাটো ব্যবসা হোক কি মুদিখানা হোক কি কোনো একটা চাকরি করে নিত। কিন্তু না, ওরা দেশের জন্য নিজের ঘর বাড়ি সব এক সাইডে করে, দেশটাকে প্রাধান্য দিয়ে মেন করে তারা দেশের রক্ষা করার জন্য চলে যায়। নেশন ফার্স্ট বলে তারা চলে যায়, আর তোমাদের জন্য কি ইটিং ফার্স্ট, তাই তো? তাই কথাটা বলতে পারলে মনে হচ্ছে তোমরা ওই ভুলে গেছো জয় জওয়ান জয় কিষান এই নারাটা, যে দেশের যদি কিষান আর জওয়ান যদি ঠিক না থাকে না, আমরাও ঠিক থাকতে পারবো না। তাই চাষির অপমান আর সোলজারদের অপমানটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা তোমাদের মেন্টালিটিটা বোঝায়। আরে ওইসব ওদের ডিউটি ফিউটিটা ছেড়েই দিলাম, ওরা যে ধরনের পোশাক পরে থাকে, হাতে ওই একটা ভারী বন্দুক নিয়ে থাকে, তোমরা 24 ঘন্টা তো ছেড়ে দাও, 24 মিনিটও থাকতে পারবে না ওইভাবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। আর আমি তোমাদের মেন্টালিটি দেখে শুধু একটা কথা ভাবছি, কি বলতো, যে ওই বাংলায় একটা কথা আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, যে তোমরা কি ধরনের রমণী। আর তোমরা যাদের সংসারে ঢুকবে, বিয়ে হয়ে যেই সংসারে যাবে, সেই সংসারের কি হাল হবে, আমি শুধু এটাই ভাবছি। ওই যে আজকাল এইসব ঘটনাগুলো আসছে না, এই কি বলে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, নীল ড্রামে সব প্যাকিং ফ্যাকিং, মনে হচ্ছে তাদের মেন্টালিটি না তোমাদের মতনই। মানে এখন আমার কষ্ট হচ্ছে ওই ছেলেদের কথা ভেবে, যাদের কপালে তোমরা নিজেকে মানে ভগবান ওপর থেকে তোমাদের সাথে তার গাঁটছড়াটা বেঁধেছে। আই ডোন্ট থিঙ্ক সো যে তারা সুখী হতে পারবে তোমাদের সাথে সংসার করে। তো তোমাদের যে ধরনের প্রোটেস্ট করার করো, তোমাদের ওখানে হাই তবা যা করার করো, ওখানে ফান্ডিং দিয়ে যে খাবার আসছে খাও, যা খুশি করো, কিন্তু দয়া করে ইন্ডিয়ান আর্মিকে এভাবে অপমানটা করো না। এই অধিকার তোমাদের কেউ দেয়নি। সম্মান করতে শেখো। যদি সম্মান করো তাহলে ঠিক আছে, যদি অসম্মান করো তাহলে তোমাদের